আমার গুণধর ছাত্রছাত্রীরা, সারা বছর তো তোরা ঘুরে ঘুরেই কাটালি, এখন এই কদিন পড়াশোনা কর যাতে পরীক্ষায় টেনে টুনে পাস করতে পারিস। স্যার, আপনি আমাদের টেনে টুনে পাশের কথা বলছেন? আমি তো 95% মার্কস নিয়ে পাস করার চিন্তা করছি। বাবারি, 95% মার্কস নিয়ে পাস করার চিন্তা ভাবনা? তুই সব সাবজেক্ট মিলিয়ে 95 পাস না দেখিস। 95% মার্কস আমার তো বাঁ হাতের খেল। বাবা আমাকে বলেছে 95% মার্কস পেলে আমাকে একটা ব্যাটারির সাইকেল কিনে দেবে। আমি তো ব্যাটারির সাইকেলের কথা ভাবছি। 95% মার্কস পাওয়ার কথা ভাবছিস, তাও আবার তুই? তুই কি দিবা স্বপ্ন দেখছিস? জানিস 95% মার্কস পেতে হলে কত ঘন্টা পড়তে হয়? কমসে কম 22 থেকে 24 ঘন্টা পড়তে হয়, যেটা তোদের পক্ষে একেবারেই সম্ভব নয়। স্যার, আমাদেরও আপনি চেনেন না। আমরা পড়াশোনা করতে করতে একদম বইয়ের পাতা ছিঁড়ে ফেলবো, এমন পড়া পড়বো, পড়ে পড়ে স্কুলের দেওয়াল ভেঙে ফেলবো, পড়ে পড়ে একদম ধোঁয়া উড়িয়ে দেবো, ধোঁয়া। স্যার, ও ঠিকই বলেছে। আমরা চ্যান ধ্যান হাগামোতা বাদ দিয়ে শুধু পড়েই যাব, পড়েই যাব। 95% নম্বর পাওয়া আমাদের কাছে জল ভাত। স্যার, 95% নম্বর পাওয়াটা কোনো ব্যাপারই না আমাদের কাছে। 365 দিন পড়াশোনা করব, তাতে যদি না হয় আরো 1 সপ্তাহ ঘেদে পড়বো, তাও 95% নম্বর পেতেই হবে আমাদের। আমি জানি তোরা কত পড়াশোনা করবি, তোদেরকে আমি একদম হাড়ে হাড়ে চিনি। এখন যদি আমি তোদেরকে জিজ্ঞাসা করি বাংলা বইয়ের প্রথম চ্যাপ্টারে কি আছে, তা তোরা কেউ বলতে পারবি না। স্যার, এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি? বাংলা বইয়ের প্রথম চ্যাপ্টারে কি আছে? এই কোশ্চেনটা কোনোদিন পরীক্ষায় এসেছে নাকি, না আগামী দিনে কোনোদিন আসতে পারে? আপনিই বলুন। স্যার, ঘন্টা ঠিকই বলেছে। বাংলা বইয়ের প্রথম চ্যাপ্টারে কি আছে, এটা কি প্রশ্ন হলো? এই প্রশ্নটা কোনোদিন পরীক্ষায় এসেছে না কোনোদিন আসবে? বাংলা পরীক্ষায় তো প্রশ্ন আসে, রচনা লেখো, চিঠি লেখো, জীবনী লেখো, এইসব। হ্যাঁ স্যার, ও ঠিকই বলেছে। বেশ, আমি তোদের রচনাটায় পড়ে আসছি, তার আগে তোদেরকে কটা সিম্পল সিম্পল প্রশ্ন ধরি, দেখি কেমন পারিস তোরা। বলুন স্যার। ঘন্টা, তাহলে তুই দাঁড়া। মহাভারতের পাঠের থেকে তোকে একটা প্রশ্ন ধরি, তোর মনে আছে তো? হ্যাঁ স্যার, মনে আছে। মহাভারতের পাঠের আমার সব জানা। বেশ, মহাভারতের অর্জুনের সম্পর্কে কি জানিস সেটা বল। স্যার, অর্জুন মানে স্যার, অর্জুন। এই মাত্র তুই কনফিডেন্সের সাথে বললি তুই সব জানিস, তাহলে এখন তোতলামি করছিস কেন? অর্জুন অর্জুন করে, হ্যাঁ? আমি আমি অর্জুনের সম্বন্ধে জিজ্ঞাসা করেছি। স্যার, অর্জুন। স্যার, অর্জুন, হ্যাঁ স্যার, অর্জুন দেখতে খুব সুন্দর ছিল। স্যার, অর্জুন। স্যার, স্যার, পেটে আসছে তো মুখে আসছে না। তোর পেটেই থাক, তোর আর মুখে আসতে হবে না। তুই কান ধরে দাঁড়া। ওটাকে বল্টু নাকি? বল্টু, তুই বল অর্জুনের সম্বন্ধে কি জানিস। স্যার, আমারও পেটে আসছে তো মুখে আসছে না। বুঝেছি, তুই ওই একই দলের লোক। এক কাজ কর, তুই তোর পেটে একটু চাপ দে, দেখ মুখে ঠিক চলে আসবে। ও ইয়া, ও ইয়া, ও ইয়া ইয়া। কি ইয়া ইয়া করছিস? স্যার, আমি পেটে চাপ দিচ্ছি জোরে জোরে। স্যার, চলে এসছে, স্যার মুখে চলে এসছে। বেশ, তাহলে মুখে যতক্ষণ চলে এসেছে, তাহলে বল অর্জুন সম্পর্কে কি জানিস। স্যার, অর্জুন হলো একজন ভালো মানুষ। ওনার পুরো নাম আল্লু অর্জুন। ওনার পুষ্পা ফিল্মটা খুব ভালো চলেছে। ওনার একটা ডায়লগ আমাকে খুব প্রভাবিত করেছে, মে ঝুঁকেগা নাই সালা। এ, কি বকবক করছিস? এই সব আমি ক্লাসে পড়াই, তোকে মনে হয় না পিটিয়ে পিটিয়ে একেবারে ময়দা বানিয়ে ফেলি? আমাকে আর রাগাস না তুই। তুই এক কাজ কর, কান ধরে দাঁড়া। এ পচা, তুই দাঁড়া, তুই বল মানুষের দাঁতের রং কেমন? মানুষের দাঁতের রং হলুদ হয় বটে। একদম ভুল অ্যান্সার, মানুষের দাঁতের রং হয় সাদা। তোর দাঁতের রং কেমন? স্যার, আমার দাঁতের রং একদম সাদা, কিন্তু আপনার দাঁতের রং হলুদ বটে। এই তুই চুপচাপ থাক, না হলে কিন্তু তোর পরীক্ষায় আগেই তোকে ফেল করিয়ে দেবো। তুইও কান ধরে দাঁড়া। স্যার, স্যার আমার পাটা টনটন করছে, মাথাটা ঝনঝন করছে। স্যার, আমি বসবো স্যার? কি, একদম চুপচাপ দাঁড়িয়ে থাকবি? স্যার, এসব প্রশ্ন না ধরে একটু চিঠি রচনা এসব ধরুন। আমার চিঠি রচনা সব মুখস্থ। বেশ, তাহলে তুই বল। ধর আগামী অক্টোবর মাসে তুই 2 দিন স্কুলে আসতে পারবি না, তার জন্য প্রিন্সিপালকে ছুটি মঞ্জুরের জন্য একটি চিঠি লিখবি। তাহলে তুই কি লিখবি বল। স্যার, এ তো একদম সহজ স্যার। হ্যাঁ, তাহলে বল দেখি। টু দ্য প্রিন্সিপাল, বাদামপাড়া জুনিয়র হাই স্কুল। মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে আমি ঘটন পটন সরকার ওরফে ঘন্টা আমার দিদির দেওরের বিবাহ উপলক্ষে আগামী 5 ও 6 অক্টোবর স্কুলে উপস্থিত থাকিতে পারিব না। তাই আপনার কাছে মাথা নষ্ট করিয়া করজোরে আবেদন করিতেছি, এই 2 দিন আমার ছুটি মঞ্জুর করিয়া দেবেন। আমি এটাও জানি যে আপনি আমার কথা বিশ্বাস করতে পারবেন না, তাই এই বিবাহেতে আপনার
আও আপনার পরিবারের নিমন্ত্রণ রইল। আপনি আপনার পরিবার দিগকে লইয়া 5 ও 6 অক্টোবর আমার দিদির দেওরের বাড়িতে আপনি পদধূলি দেবেন এবং যাহা আয়োজন হইবে তাহা পেট পুরিয়া খাইয়া যাইবেন। ইতি আপনার অনুগত ছাত্র সরকার ওরফে ঘন্টা। বাহ বাহ বাহ, কি সুন্দর চিঠি লেখা, কি সুন্দর ভাষা। কিন্তু প্রবলেম একটাই, তোকে আমার ইচ্ছা সত্ত্বেও আমি তোকে পারতে পারছি না। তুই এইভাবেই দাঁড়িয়ে থাক। স্যার আমাকেও একটা অন্য প্রশ্ন ধরুন। তুই তাহলে বল দেখি কেমন পারিস। ধর তোর প্রিয় বন্ধু পটাইয়ের দাদু 151 বছরে মারা গেছে। ওই খবরটা শুনে তুই তোর সমবেদনা জানিয়ে মানে দুঃখ প্রকাশ করে একটা চিঠি লিখছিস পটাইয়ের কাছে। তুই কি কি লিখবি সেটা বল। স্যার প্রথমত আমার কোনো পটাই নামে বন্ধু নেই, আর দ্বিতীয়ত আমার সব বন্ধুর দাদুরা তৃতীয় বিশ্বযুদ্ধের সময় মারা গেছেন। তাই স্যার এই চিঠি আমার পক্ষে লেখা সম্ভব নয়। তুই আমাকে আর রাখাস না কিন্তু, বলে দিচ্ছি। তোর পিঠের ছাল আমি এক ফোঁটা রাখবো না। তোর পাতা ছড়া মাথা ঝনঝন সব বার করে দেবো। এই কে পারবি বল। স্যার আমি বলবো। তুই পারবি তো, বল তাহলে। প্রিয় বন্ধু পটাই, গতকাল তোর চিঠি পেয়ে চিঠিটা খুলে আমার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল, চোখটা লাল হয়ে গিয়েছিল, গাটা শিরশির করে উঠেছিল, মাথার চুল খাড়া হয়ে গিয়েছিল। তোর দাদু এখন আর পৃথিবীতে নেই, এই ভাবলেই আমার দাঁত খিঁচুনি লেগে যাচ্ছে। এই অল্প বয়সে তোর দাদু চলে যাবে আমি ভাবতেই পারিনি। বিশ্বাস কর, আমি ভাবতেই পারিনি। প্রিয় পটাই, তোর দাদু মানে আমার দাদু। তোর মনে আছে করোনার সময় যখন তোদের বাড়িতে গিয়েছিলাম, তখন তোর দাদু মুখে আলুর চটের বস্তা বেঁধে থাকতো সবসময়, আর ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতো। তোর মনে আছে একবার দাদুর পানের ডালায় সুপারি কৌটোর ভেতরে আমি পাথর দিয়ে দিয়েছিলাম, আর তাই খেয়ে দাদু দাঁত ভেঙে গিয়েছিল। তারপরে আমাদের ন্যাংটো করে ঠেঙিয়েছিল। আর কত কথা স্মৃতি মনে পড়ে যাচ্ছে রে পটাই। দাদু কুমড়ো খেত না, কিন্তু কুমড়োর বীজগুলি খেত। কাঁঠাল খেত না, কিন্তু কাঁঠালের বীজগুলো খেতে খুব ভালোবাসতো। এই তুই চুপ বন্ধ কর, এসব বন্ধ কর, চুপ কর আগে, চুপ কর। বাস রে বাস, তোরা যা করবি কর, তোরা সব বুঝে পর। আমি এখন চললাম। বাপরে বাপ, তোদের পড়ানো মানে আমার মাথা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।